তোমরা এর আগে ভূগোলের যেটা দেখেছো সেটা হচ্ছে পার্ট 1, যে সাজেশন টাইপের ভূগোলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তিন 3 মার্ক অথবা 4 মার্ক আর 5 মার্ক, ঠিক আছে, যেগুলো আছে সেগুলো আমি একটি পার্ট অবশ্যই দিয়েছি। তোমরা ভূগোলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো যে আমি 4 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ এই যে পাঞ্জাব হরিয়ানা এই যে কৃষি সমৃদ্ধ, এই কৃষি সমৃদ্ধ পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, ঠিক আছে। আর আজকে তার পার্ট 2 সাজেশন নিয়ে আমরা চলে এসেছি, খুবই ইম্পর্ট্যান্ট যেটি, ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করব। আর যেটা প্রথম প্রশ্ন মানে তার পরবর্তী প্রশ্ন 5 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে তোমার প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ কি না, ভূসমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য চেয়েছে, ঠিক আছে। তোমাদের এইগুলো 3 নম্বরের প্রশ্ন। কত নম্বরের প্রশ্ন আবার তোমরা বুঝে নাও যে 3 নম্বরের প্রশ্ন, এগুলো সব 3 মার্কস। তাহলে চলো আজকে 4 নম্বর প্রশ্ন, 4 রয়েছে, ওয়েট, 4 এটা 5 নাম্বার হবে, ঠিক আছে। এটা ভূসমলয়, এটা হয়ে যাবে 5 নম্বর, একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে। প্রথম প্রশ্নটা দেখো, যে প্রশ্ন বলছি পয়েন্ট, যে ভূসমলয় উপগ্রহ আর একটা হচ্ছে সূর্য সমলয়। এবার তোমাকে যদি প্রশ্ন দেয়, কি প্রশ্ন দেয়, যে জিওস্টেশনারি স্যাটেলাইট আর সানসিনক্রোনাস উপগ্রহ বা স্যাটেলাইট, তাহলে ওই একই জিনিস, ঠিক আছে। যাকে ইংরেজিতে বলে জিওস্টেশনারি তাকে বাংলায় বলে ভূসমলয়, যাকে ইংরেজিতে বলে সানসিনক্রোনাস তাকেই বলে সূর্য সমলয়, ঠিক আছে। প্রশ্নটি এবার মাদ্রাসা বোর্ডের ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে। তাহলে প্রথম পয়েন্টটা দেখো, যে আমি একটা সংজ্ঞা দিয়েছি, তোমরাও সংজ্ঞাটা দিয়ে নেবে, যে ভূপৃষ্ঠের কি না থেকে অধিক উচ্চতায় যেসব স্যাটেলাইট পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে আবর্তন করে তাকে জিওস্টেশনারি স্যাটেলাইট বলে। আর যেসব স্যাটেলাইট সূর্যকে কেন্দ্র করে অপেক্ষাকৃত কম উচ্চতা বরাবর, তাদেরকে সানসিনক্রোনাস উপগ্রহ বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে উপগ্রহ রয়েছে, এই উপগ্রহটা পৃথিবী বা ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমি কোথায় উচ্চতায় অবস্থান করে, আর একটা হচ্ছে 700 থেকে 800 কিমি উচ্চতায় অবস্থান করে। 3 নম্বর দেখো, পশ্চিম থেকে পূর্ব আবর্তন করে, আর একটা হচ্ছে এই উপগ্রহগুলি দক্ষিণ মেরু থেকে বরাবর আবর্তন করে, ঠিক আছে। এগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। আর একটা তোমাদেরকে বলি যে এটা হচ্ছে পুরোটাই একটা পিডিএফ, তোমরা দেখে নাও যে পিডিএফটা মিডিলে একটা কথা বলে আমি, যেটা হচ্ছে পুরোটা একটা পেইড পিডিএফ তোমাদের সাজেশনের জন্য। দেখো 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, ঠিক আছে, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট, টেস্ট পেপার থেকেই তুলেছি আমি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে তুলেছি। এগুলো সব 2 মার্কসের, এগুলো হচ্ছে 3 মার্কসের, আর নিচে আছে দেখো 5 মার্কস, ঠিক আছে, বা 5 মার্কস, এগুলো সব 5 মার্কসের। তাহলে ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আছে। তোমরা এই পিডিএফটি যদি পেতে চাও, অবশ্যই এই কমেন্টে যে এটা থাকবে, মানে কমেন্টে একটা দেখবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে এবং পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, ঠিক আছে। আরেকবার দেখে নাও। তাহলে সমস্ত প্রশ্ন তো এখানে আলোচনা করা সম্ভব নয়, তোমরা পিডিএফটি খুবই তাড়াতাড়ি কিনে নিয়ে পড়তে পারো। এবার 2025 সালের পরীক্ষা তোমাদের আর 2-1 দিন সময় রয়েছে, আর পিডিএফটি বের করে তোমরা সব কিছু করতে পারবে বেশ, বা পড়তে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ইয়ারদাং আর জিউগানের মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষা শেষে মিলিয়ে নেবে যে কতটা এসেছে, কতটা কমন পেয়েছি, ঠিক আছে। তারপরে তোমরা আমাকে আবার কমেন্ট করবে, বেশ। আশা করি অনেকটাই এখান থেকে বড় প্রশ্ন, সমস্তটাই কমন পেয়ে যাবে, অনেকটা বলা ভুল হবে, সমস্তটাই পেয়ে যাবে। তাহলে ইয়ারদাং আর জিউগানের মধ্যে যে পার্থক্য, সেটা প্রথমে হচ্ছে যেটা হচ্ছে কোমল আর কঠিন শিলাস্তর পর্যায়ক্রমে লম্বভাবে স্থান করে, আর এটা কিভাবে করে না অনুভূমিকভাবে, এই একটা গেল। 2 নম্বর হচ্ছে ইয়ারদাং বিচিত্র প্রকৃতির শৈলশিলার মতো দেখতে হয়। দেখো বিচিত্র, এই টয়রা ফেলা যেখানে রয়েছে সেখানে কম্পিউটারে একটু মিস্টেক রয়েছিল, এই বানানগুলো এইরকম হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নেবে, ঠিক আছে। বয়হস্যি জয়হস্যি তয়রা ফেলা, এরকম বানান করে নেবে তয়রা ফেলাটা। আর জিউগান হচ্ছে ব্যাঙের ছাতার মতো। 3 নাম্বার দেখো, যে নিচের অংশ মোটা ও উপরের অংশ তীক্ষ্ণ প্রকৃতির হয়, আর জিউগানে কী হয় না, নিচের অংশ সরু, উপরের অংশ মোটা হয়। চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, এটাই বলার।
পরবর্তী দেখো যে ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য। এখানে সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই তুলেছি পিডিএফে, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। প্রথমটা হচ্ছে দেখো যে নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে, এটা ঝড় হবে না, ঝড় হবে, যে ঝড়কে কি বলে, ঘূর্ণবাত বা সাইক্লোন বলে। আর প্রতি ঘূর্ণপাত কোনটা না, আমার বহির্মুখী বায়ু যেটা, সেটা, ঠিক আছে। দ্বিতীয় দেখো এই বায়ু কেন্দ্রমুখী হয়, আর প্রতি ঘূর্ণপাত বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে যায়, অর্থাৎ বহির্মুখী, ঠিক আছে। 3 নম্বর দেখো যে ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপের সৃষ্টি হয়, প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি হয়। তাহলে আজকে 3টে প্রশ্ন আলোচনা করলাম। চলো 4 নম্বর প্রশ্নে চলো, মানে যেটা 7 আজকের আর কি, ঠিক আছে। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের কয়েকটি বৈশিষ্ট্য লেখা। ওই যে আগেই বললাম চিত্র, বৈচিত্র্য, এই তয়রা ফেলাগুলো একটু হয়ে আছে, ওটা ঠিক করে নেবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই মানচিত্রগুলির কতগুলি স্কেল অনুযায়ী আঁকা হয়। যেমন স্কেল এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখো দুটো উদাহরণ দেওয়া হয়েছে। 2 নম্বর দেখো যে প্রস্তুত ও প্রকাশনা, এই মানচিত্রগুলি ভারতের যে জিওলজিক্যাল সার্ভে আছে সেটা প্রকাশ করে। 3 নম্বর দেখো প্রতীক চিহ্ন, প্রতীক চিহ্ন এক একটা রং, নির্দিষ্ট রং এবং চিহ্নের সাহায্যে আঁকা হয়, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো জীববৈচিত্র্য যে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভীষণ ইম্পর্ট্যান্ট, সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তুলেছি। তোমরা যত তাড়াতাড়ি পারবে পিডিএফটি নিয়ে নাও, কিনে নাও, এবং তোমরা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখে নাও পিডিএফটি, যে একটা হচ্ছে ভূগোলের পিডিএফ, একটা হচ্ছে ইতিহাসের পিডিএফ। এখানে কত নম্বর প্রশ্ন থাকবে? 2 নম্বরের প্রশ্ন থাকবে, একটা হচ্ছে 3 নম্বরের থাকবে, আর একটা হচ্ছে 5 নম্বরের থাকবে ভূগোলের ক্ষেত্রে, ঠিক আছে। আর ইতিহাসের ক্ষেত্রে বড় প্রশ্ন 3 বা 4 রয়েছে তোমাদের, 4 এবং 8 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস এবং এমনি ইতিহাস, দুটোই রয়েছে, ঠিক আছে। এই দুটোই ইসলামের ইতিহাসে বা 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে, ইসলামের ইতিহাসে 2 নম্বরের এবং শর্টও পেয়ে যাবে কিছু, আর 4 নম্বরের এবং 8 নম্বরেরও পেয়ে যাবে, ইসলামের ইতিহাস এবং এমনি ইতিহাস সহ। এইবার পিডিএফটি যদি সিঙ্গেল নিতে চাও তাহলে কত টাকা পড়বে দেখো, 49 টাকা করে পড়বে, 98 টাকা দুটি নিলে। কিন্তু আমরা কি করছি, এখন অফার চলছে যে দুটি যদি নাও সেক্ষেত্রে তোমাকে 59 টাকা দিতে হবে, মাত্র 59 টাকা দিয়ে তোমরা দুটি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ পিডিএফ কিন্তু। চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাই। এবার বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তায় আমরা ছিলাম যে প্রথমে হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ। তাহলে মাত্রা, আবার বলছি যে মাত্রাতিরিক্ত যে বজ্র বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি দূষণের সমস্যা সমাধান, মাটির উর্বরতা রক্ষা, পরিচ্ছন্নতা, নির্মল পরিবেশ তৈরি করার জন্য বজ্রের পরিমাণ হ্রাস করা প্রয়োজন। দ্বিতীয় পয়েন্ট দেখো যে সম্পদ সৃষ্টি, ঠিক আছে। সম্পদ সৃষ্টি কি না, দূষক বজ্র পদার্থগুলিকে আবার ব্যবহার করে পুনরাবর্তন, জৈব সার, জৈব গ্যাস, সিমেন্ট ইত্যাদি সৃষ্টি করতে বজ্র ব্যবস্থাপনা জরুরি। তারপর দেখো বজ্রের পরিমাণ হ্রাস, ঠিক আছে, এইভাবে তোমরা দেখবে। পরবর্তী দেখো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ। এটা এতটা ইম্পর্ট্যান্ট কি বলবো, এতবার টেস্ট পেপারে দিয়েছে, ধারণার বাইরে। সো তোমরা এই পিডিএফটি তাড়াতাড়ি কিনে নাও, সমস্ত টেস্ট পেপারের সমাধান এখানে রয়েছে, ঠিক আছে। মাত্র 59 টাকা দুটি পিডিএফের দাম। দেখো যে প্রথম পয়েন্ট দিয়েছি যে উচ্চ যে জন্মহার, সেই উচ্চ জন্মহার সেটা হচ্ছে মানে প্রচুর, ভারতে কি হচ্ছে, অন্যান্য দেশের তুলনায় ভারতে জন্মটা বেশি হচ্ছে, সেটা একটা হতে পারে। আর বেশি হলে কি, অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, দারিদ্র্য দেখা দিচ্ছে, কুসংস্কার, ধর্মের প্রভাব, ঠিক আছে, শিক্ষা সচেতনতার অভাব, এইসবের কারণে কিন্তু হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট সামাজিক কারণ। সামাজিক কারণটা কি না, সমাজে যে পুত্র সন্তান রয়েছে তাদের আকাঙ্ক্ষা, পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, যৌথ পরিবার প্রথা জনসংখ্যা দ্রুত বৃদ্ধিতে প্রভাব বিস্তার করেছে। তাহলে ইতিমধ্যে কটা প্রশ্ন আলোচনা করে ফেললাম, জনসংখ্যা একটা গেল, বজ্র ব্যবস্থাপনা দুটো, এই একটা 3টে, একটা 4টে, আর এই হচ্ছে একটা 5টা, একটা 6টা 3 নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। চলো আরও একটা করে দিই, ঠিক আছে। যারা পিডিএফ কিনবে না তাদের হয়তো সুবিধা হবে, আর যারা কিনবে তারা সমস্তগুলোই পেয়ে যাবে একবারে। চলো, মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ, ভীষণ ইম্পর্ট্যান্ট এবারের জন্য, ঠিক আছে। মৃত্তিকা ক্ষয়ের যে 3টে কারণ রয়েছে সেখানে কিন্তু প্রাকৃতিক কারণ রয়েছে, ঠিক আছে। প্রথম আমরা প্রাকৃতিক কারণেও হয়, মানবিক কারণেও
মৃত্তিকা ক্ষয় হয়। তাহলে মৃত্তিকা ক্ষয়ের আরেকটা যদি বলে ভূমিক্ষয়, তাও কিন্তু একই উত্তর, ঠিক আছে, তোমরা কেউ ঘাবড়াবে না। তাহলে প্রাকৃতিক কারণে কি কি হলো, সরি এটা, এই তো প্রাকৃতিক কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে ঝড়, বায়ুপ্রবাহ, ঝড়, বৃষ্টিপাত, নদী প্রবাহ, বন্যা, নদী ও সমুদ্র স্রোতের পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় হয়। আর একটা হচ্ছে মানবিক ক্ষয়। মানবিক ক্ষয়ের কারণটা কি দেখো, চলো আমরা দেখি। নির্বিচারে গাছপালা কাটা, অবশ্যই এটা তো, যারা আমরা গাছপালা কাটছি, গাছপালা কাটলে কি হয়ে যায়, মাটি আলগা হয়ে যায়, সহজে মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়। 2 নম্বর অতিরিক্ত পশুচারণ, অর্থাৎ যে কোনো জায়গায় আমরা অতিরিক্ত পশুচারণ করি, তার ফলে মাটিটা আলগা হয়ে যায়, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট দেখো, অবৈজ্ঞানিক ঝুম চাষ। অবৈজ্ঞানিক ঝুম চাষের ফলে কি হয় না, মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। উপরোক্ত কারণগুলি মানবিক কারণে ভূমিক্ষয়ের উদাহরণ, ঠিক আছে। তাহলে আজকে এই যে 60টা প্রশ্ন আলোচনা করলাম, 60টি প্রশ্ন তোমরা আরেকবার দেখে নাও, ঠিক আছে। আর যারা পিডিএফটি কিনে নিবে তারা তো অনেকগুলোই পাবে, দেখো সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই প্রশ্নগুলি পেয়ে যাবে, কি কি প্রশ্ন আছে না নাই, আর পিডিএফটিও তোমরা 5 নম্বরের বড় প্রশ্নও পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই।